কোটার ভিত্তিতে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বা মুক্তিযোদ্ধাদেরকে চাকরি দেওয়া হয়, আমি মনে করি যে এটা একটা সংবিধান বিরোধী। বৈষম্য বিলোপ করার জন্য যেই যুদ্ধ হলো, যেটাকে যুদ্ধ করে দেশ স্বাধীন হলো, এখনো স্বাধীনতার এত বছর পরে এসে সেই বৈষম্যমূলক একটা নীতি সেটাকে চাপিয়ে দেওয়া, এটাকে আমি মনে করি যে এটা মুক্তিযোদ্ধার চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এবং সংবিধানের কোথাও কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য কোটা বরাদ্দ, আমি যতটুকু পড়েছি, আমার কাছে সংবিধান আছে, আমি যতটুকু ঘেটেছি, আমি অন্তত কোথাও দেখি নেই। হ্যাঁ, একটা শব্দ আছে যে 30% কোটার ভিত্তিতে তাদেরকে চাকরি দেওয়া হয়, এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক। কিভাবে অযৌক্তিক? আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের মানুষ ছিল প্রায় 7 কোটি বা 7.5 কোটি। আর মুক্তিযোদ্ধার যে তালিকা হয়েছে, যে তালিকা নিয়ে বিস্তর আলাপ আলোচনা আছে, অভিযোগ আছে, ভুয়া মুক্তিযোদ্ধা, এগুলো সব বাদ দিলাম। বাদ দিয়ে যদি আমরা ধরি যে এই তালিকাটা সব মুক্তিযোদ্ধা তারা ছিল, সেটা হচ্ছে 1,83,000। এ হলো মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করেছে, বা তালিকার যদি আমি যদি ভুল না করি এই সংখ্যাটা মোটামুটি এসেছে। যদিও এই সংখ্যা নিয়ে অনেকের আপত্তি আছে, এবং এখানে কিভাবে হয়েছে সেটা নিয়ে বিস্তর আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে 7.5 কোটি বা 7 কোটি মানুষের মধ্য থেকে যদি 1,83,000 মুক্তিযোদ্ধা তারা যদি যুদ্ধ করে, এখন আপনি 7.5 কোটি বা 7 কোটি থেকে পার্সেন্টেজ বের করেন, যদি পার্সেন্টেজ বের করেন তাহলে আমরা দেখতে পাই যে 0.24% মানুষ তারা মুক্তিযুদ্ধ করেছে। সুতরাং আপনি 0.24% মানুষের জন্য আপনি 30% কোটা আপনি বরাদ্দ করবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা কখনোই যৌক্তিক হতে পারে না। এটা হলো আমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যেই কোটার ভিত্তিতে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বা মুক্তিযোদ্ধাদেরকে চাকরি দেওয়া হয়, আমি মনে করি যে এটা একটা সংবিধান বিরোধী। আমি আমার বক্তব্য পেশ করব, এই ব্যাপারে যদি কারো কোনো দ্বিমত থাকে নোট করতে পারে, পরবর্তীতে আমরা এটার অ্যান্সার করার চেষ্টা করব। কিভাবে এটা সংবিধান বিরোধী? আমরা যদি, আমার কাছে সংবিধানের যে কপিটি আছে আমার কাছে, এখানে যদি আমরা দেখি যে সংবিধানের 29 যদি আমরা দেখি 1, সেখানে লেখা আছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। তাহলে যদি সকল নাগরিকের জন্য সমান সুযোগ বা সমতা থাকিবে, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে 30% আলাদা করা, এটা সম্পূর্ণ এই সংবিধানের 29-এর এই ধারা এটা বিরোধী। হ্যাঁ, এখানে 29-এর এখানে পরবর্তীতে 29-এর 1 গেল, এটা 2-এর বা 3-এর ক খ গ এখানে আছে। তো সেখানে একটা কথা এখানে উল্লেখ আছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে 3-এর কতে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবেন না। তাহলে এখানে একটা শব্দ আছে অনগ্রসর জাতি। স্বাধীনতার আজকের এই 54 বছর পরে এসে মুক্তিযোদ্ধার সব সন্তান বা মুক্তিযোদ্ধা তাদেরকে অনগ্রসর বলতে, এটা আসলে আমাদের বিবেকে বাধে। আমরা মুক্তিযুদ্ধ যারা করেছে, দেশের জন্য যারা তাদের বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে লাল সবুজের পতাকা উড্ডীন করেছে, যাদের আমাদেরকে 56,000 বর্গ মাইলের এই মানচিত্র উপহার দিয়েছে, অবশ্যই আমরা তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, তাদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসার বিন্দুমাত্র কমতি নেই। কিন্তু যদি কোনো অযৌক্তিক কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, সেটা একজন বিবেকমান মানুষ হিসেবে কখনোই আমরা সমর্থন করতে পারি না। তাহলে 30% কোটার ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি বা তাদেরকে যে চাকরি দেওয়া হচ্ছে, সেটা আমরা সংবিধানের আলোকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে 29-এর এই ধারা অনুযায়ী এখানে সকলের জন্য সমান সুযোগ সুবিধা যা সংবিধান বলেছে, সেই ধারার সরাসরি সংঘর্ষ বা সাংঘর্ষিক এখানে আছে। এজন্য আমি মনে করি যে 30% কোটার ভিত্তিতে মুক্তিযোদ্ধার সন্তানদের নাতিপুতিদেরকে তাদেরকে চাকরি দেওয়াটা, এটা আমার কাছে সংবিধানের এই ধারার এটা বিপরীত মনে হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার এই ডায়লগ, এটা কিন্তু আমরা প্রায়শই আমরা শুনতে পাই। আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, যারা ক্ষমতাসীন আছে, আমরা প্রায় মুক্তিযুদ্ধের চেতনা এই স্লোগানটা আমরা প্রায় শুনি। আমি মনে করি 30% কোটার ভিত্তিতে কাউকে চাকরি দেওয়া বা সুযোগ সুবিধা দেওয়া, এটা মুক্তিযোদ্ধার চেতনার পরিপন্থী। কিভাবে মুক্তিযোদ্ধার চেতনার পরিপন্থী? মুক্তিযুদ্ধের যে চেতনাটা ছিল, তার মূল স্পিরিটটা কি ছিল? বৈষম্য দূরীকরণ। পশ্চিম পাকিস্তানি তারা পূর্ব পাকিস্তানিদের সাথে একটা বৈষম্যমূলক আচরণ করত, তারা আমাদের অধিকারগুলোকে তারা খর্ব করত, আমাদের যে অধিকার ছিল সেই অধিকার থেকে তারা আমাদেরকে বঞ্চিত করত। এই আদর্শে উজ্জীবিত হয়ে যারা মুক্তিযুদ্ধ করেছেন, তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে যে এই বৈষম্যকে বিলোপ করা, বৈষম্য বিলোপ করার জন্য যেই যুদ্ধ হলো, যেটাকে যুদ্ধ করে দেশ স্বাধীন হলো, এখনো স্বাধীনতার এত বছর পরে এসে সেই বৈষম্যমূলক
একটা নীতি সেটাকে চাপিয়ে দেওয়া, এটাকে আমি মনে করি যে এটা মুক্তিযোদ্ধার চেতনার সম্পূর্ণ পরিপন্থী এবং মুক্তিযোদ্ধার যে মূল স্পিরিট ছিল তার বিরোধী। সুতরাং এটা অযৌক্তিক, এই কোঠার ভিত্তিতে চাকরি দেওয়া আমার কাছে এটা অযৌক্তিক মনে হয়, সংবিধান বিরোধী মনে হয়, মুক্তিযোদ্ধার চেতনা পরিপন্থী মনে হয়। সেজন্য আমি আমার পক্ষ থেকে, আমার জায়গা থেকে, যারা কোঠার বিরোধী আন্দোলন করছে, সম্পূর্ণ একটা যৌক্তিক আন্দোলন করছে, সম্পূর্ণ তাদের অধিকার বাস্তবায়নের জন্য আন্দোলন করছে, এই আন্দোলনের সাথে আমি সম্পূর্ণভাবে একাত্মতা পোষণ করছি। তবে হ্যাঁ, কোঠা সম্পূর্ণ বাতিল নয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কোঠার থাকতে পারে, সংস্কার হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের যারা অংশগ্রহণ করেছে বা তাদের নাতিপুতি তাদেরকে 30% কোটা দেওয়া হবে, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এরপরে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে পুরস্কার এবং তিরস্কার এটা বংশানুক্রমে মানে যুগের পর যুগ এটা চলতে পারে না। আমি একটা উদাহরণ দিই প্রথমে, তারপরে আমি আমার পয়েন্টটা ফাইন্ড আউট করব। ধরুন এই যে সম্প্রতি একটা খেলা হয়েছে, মোটামুটি সবাই জানে যে কোপা আমেরিকার এই কাপ আর্জেন্টিনা জিতেছে। এখন এর অর্থ এই নয় যে প্রত্যেক বছর কোপা আমেরিকার কাপটা আর্জেন্টিনাকে দিতে হবে। তার মানে হচ্ছে আপনি কাউকে একটা পুরস্কার দিলেন, সেই পুরস্কারটা যুগের পর যুগ তার বংশানুক্রমের তার নাতিপুতি নাতির পুতি এরা পেতে থাকবে। এটা একটা অযৌক্তিক কথা। কোন একটা ব্যক্তি যদি তিরস্কৃত হয়, তার তিরস্কারের কারণে তার নাতিপুতি তাকেও তিরস্কৃত করা হবে, এটা একটা অযৌক্তিক কথা। সুতরাং এই পুরস্কারে যে কথাটা বলা হয় এটা এই যুগের পর যুগ এটা চলতে পারে না, এটা অযৌক্তিক একটা কথা। আমরা এখানে উল্লেখ করতে চাই 1972 সালের সেপ্টেম্বরে মুক্তিযোদ্ধাদের এই যে কোটার যেটা দেওয়া হয়েছিল, যে রুলসটা জারি করা হয়েছিল, আমরা দেখি যে এন্ট্রি রিক্রুটমেন্ট রুলস যেটাকে বলা হয়, তার মানে কি এটা একটা অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী একটা রুল জারি করে তাদেরকে এই কোঠার ভিত্তিতে তাদেরকে চাকরি বা সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। এটা আমি মনে করি ওই সময় এটা যৌক্তিক ছিল এবং সংবিধানের সাথে তার একটা সম্পর্ক ছিল বা যুক্তি ছিল। কেননা সংবিধানে বলা হয়েছে, আমরা যেটা বলেছি কোট করেছি 29-3 কতে, যে সেখানে অনগ্রসর জাতি, হ্যাঁ আমরা এটা স্বীকার করতে বাধ্য, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন একেবারে অজোর পাড়াগা থেকে, একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বহু মানুষ তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা অনগ্রসর ছিল। তারা ওই সময় তাদের জন্য কোটা বরাদ্দ দিয়ে তাদেরকে এই সুযোগ যৌক্তিক ছিল। কিন্তু আজকের এই একবিংশ শতাব্দীতে এসে আপনি কি মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা বরাদ্দ রেখে আপনি কি বলতে চান যে মুক্তিযোদ্ধার সবাই এখনো অনগ্রসর আছে? মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, এই যে আমাদের আজকে টকশোতে এসছে মনিরুল ইসলাম রবি ভাই, তাকেও কি আপনি বলবেন অনগ্রসর? আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আছেন যারা এখন মন্ত্রী আছেন বা বিভিন্ন জায়গায় আছেন, বা জিয়াউর রহমানের পরিবার, আপনাকে তাদেরকে অনগ্রসর জাতি বলবেন বা অনগ্রসর শ্রেণী বলবেন? এটা হতে পারে না, এটা অযৌক্তিক, এটা হতে পারে না। এজন্য যারা সংবিধান প্রণয়ন করেছে এবং যারা আইন করেছে, তারা সংবিধানের কোথাও কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য কোটা বরাদ্দ, আমি যতটুকু পড়েছি, আমার কাছে সংবিধান আছে, আমি যতটুকু ঘেটেছি, আমি অন্তত কোথাও দেখি নেই হ্যাঁ একটা শব্দ আছে অনগ্রসর জাতি। এমনকি দেখেন, আমরা যদি দেখি যে সংবিধানের 28-4 সেখানে লেখা আছে, নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছু রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। এই জায়গায়ও কিন্তু মুক্তিযোদ্ধার এই শব্দটা নাই। কাজেই আমি যেটা এখানে বলতে চাচ্ছি যে যারা সংবিধান করেছে বা 72 সালের সেপ্টেম্বরে মুক্তিযোদ্ধাদের এই বিশেষ ফ্যাসিলিটি দেওয়ার জন্য যারা এটা করেছে, তারা সেখানে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী শব্দটা এটা প্রয়োগ করেছে। তারাও এটা চায়নি বা তারাও এটা বোঝাতে চায়নি যে যুগের পর যুগ ধরে তারা এই কাজগুলো করতে থাকবে বা এই ফ্যাসিলিটিসগুলো তারাও চায়নি। সুতরাং আজকের এই একবিংশ শতাব্দীতে এসে এটা দাবি করা আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ অযৌক্তিক।